নমস্কার। ঠাকুরের কথা চ্যানেলে আমি আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকে ঠাকুরের কথায় রাম ঠাকুরের কথা গ্রন্থ থেকেই আমি আপনাদের শোনাবো। ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঠাকুরের দুটি ঘটনা আপনাদেরকে সেটাই আজকে শোনাবো। তাহলে শুরু করছি ঠাকুরের কথা ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথায়। প্রাতকালে অনেকে আসিয়া ঠাকুরের সঙ্গে দেখা করিতেন। ইনি একজন পাঠক, আজ তিনি এখানে এসেছেন। ভাগবত পাঠ এবং কথকতায় ইহার উপজীবিকা ছিল। আমি ইহাকে চিনিতাম এবং ইতিপূর্বে 2-3 জায়গায় আমি ইহার ব্যাখ্যাও শুনিয়াছিলাম। এই ভদ্রলোক এসে সাষ্টাঙ্গে ঠাকুরকে প্রণাম করিলেন এবং পরে অত্যন্ত বিনীতভাবে বলিলেন, পেটের দায় ভাগবত শোনাই, কিছুই জানি না, কিছুই বুঝি না। আমার একমাত্র সান্ত্বনা এই যে ইহাই আমার পুরুষানুক্রমিক বৃত্তি। বাপদাদাও করিয়া গিয়াছেন, আমিও করিতেছি। কিন্তু জানিয়া শুনিয়া এই যে অপরাধ করিতেছি, ইহার কি মার্জনা নাই? ঠাকুর বলিলেন, বৃত্তি হিসাবে ভাগবত পাঠে অপরাধ হয় না, অপরাধ হয় পাটোয়ারিতে। আর কোনো কথাও হইল না। কিছুক্ষণ পর ভদ্রলোক উঠিলেন এবং আমিও তাহার সঙ্গে বাহির হইয়া আসিলাম। তিনি তামাক খাইতেন জানিতাম, সুতরাং তামাকের বন্দোবস্ত করিয়া তাহাকে লইয়া পাশের ঘরে গিয়া বসিলাম। পাঠক মহাশয় বলিতে লাগিলেন যে ঠাকুরের কথায় আজ তাহার ঘাড় হইতে মস্ত একটা বোঝা নামিয়া গিয়াছে। তাহার ভাগবত পাঠে যে নানা রকম ত্রুটি বিচ্যুতি হয়, ইহা তাহার অবিদিত নাই এবং এর জন্য নিজেকে সর্বদাই নিতান্ত অপরাধী বলিয়া গণ্য করিতেন। কিন্তু আজ ঠাকুরের কথায় তিনি আশ্বস্ত হইয়াছেন এবং তাহার মন হালকা হইয়া গিয়াছে। একটু পরে আমাকে বলিলেন, কিন্তু পাটোয়ারির কথা ঠাকুর কি বলিলেন সেটা তো বুঝিতে পারিলাম না। আমি তাহাকে বলিলাম যে মিথ্যা আচরণকেই ঠাকুর বলেন পাটোয়ারি। তাহাদের অর্থাৎ পাঠক শ্রেণীর ব্যক্তিদের পক্ষে পাটোয়ারির বিরুদ্ধে সজাগ থাকা বিশেষভাবে প্রয়োজন। ব্যবসার খাতিরে এবং পরিস্থিতির চাপে অধিকাংশ ক্ষেত্রেই খানিকটা পাটোয়ারি তাহাদের পক্ষে অপরিহার্য হইয়া পড়ে। তাহারা সর্বদা ধর্ম উপদেশ দিয়া বেড়ান এবং লোকে স্বভাবতই মনে করে যে যে উপদেশ তাহারা বিতরণ করিতেছেন তাহার অন্তত কিছুটা নিশ্চয়ই তাহারা অর্জন করিয়াছেন। ব্যয় শাসনে যাহারা বসেন তাহাদের প্রতি লোকের মনে স্বভাবতই একটি শ্রদ্ধার ভাব জাগিয়া ওঠে এবং এই শ্রদ্ধা কার্যের দ্বারা অভিব্যক্ত করিতেও তাহারা কার্পণ্য করেন না। প্রণামের ছড়াছড়ি পড়িয়া যায়, উপঢৌকনে ভিড় জমিয়া ওঠে। এমত অবস্থায় সম্পূর্ণরূপে পাটোয়ারি বর্জন করিয়া চলা অত্যন্ত দুষ্কর হইয়া পড়ে এবং এই বিষয়ে সাবধান হইতেই ঠাকুর তাহাকে বলিয়াছেন। পাঠক মহাশয় আমার কথায় সারবত্তা মুক্ত কণ্ঠে স্বীকার করিলেন এবং একটু পরেই বিদায় লইলেন। ইহার ঘণ্টাখানিক পরে ঠাকুরও অন্যত্র চলিয়া গেলেন। এর পরের ঘটনাটি ঠাকুর তখন মতিবাবুর কাছে। প্রাতকালে আমি দামোদর নদীর দিকে রওনা হইলাম। মতিবাবু ও বর্দাবাবুর তখন চা পর্ব সম্পূর্ণ সমাধা হয় নাই, সুতরাং তাহারা বাসাতেই রইলেন। ঠাকুর মতিবাবুর স্ত্রীর জন্য লাটার ডগা সহযোগে একটা ঔষধের ব্যবস্থা করিয়াছিলেন। গাড়িতে মতিবাবু আমাকে বলিয়াছিলেন যে কলিকাতায় টাটকা ডগা পাওয়া খুব মুশকিল, সুতরাং আমতায় একবার খোঁজ করিয়া দেখিতে হইবে। দাদার আর্দালি আমাকে বলিয়াছিল যে দামোদর নদীর তীরে অনেক লাটা গাছ আছে। এই অনুসন্ধানে আমি বাহির হইয়াছিলাম। কিছু দূর যাইয়া লক্ষ্য করিলাম যে ঠাকুরও আমার পিছনে পিছনে আসিতেছেন। আপনি আবার কেন আসিলেন জিজ্ঞাসা করাতে ঠাকুর আমাকে বলিলেন, আপনি কি লাটা গাছ চেনেন? ঠাকুরের কথায় আমার চৈতন্য হইল।
বাস্তবে সত্যি তো আমি তো লাটা গাছ চিনি না, অথচ একাকী সেই গাছের সন্ধানই বাহির হইয়াছি। একটু যাইতেই লাটা গাছের সন্ধান মিলিল। ঠাকুর কয়েকটি গাছ আমাকে চিনাইয়া দিলেন এবং আমিও পছন্দ মতো অনেকগুলি ডগা সংগ্রহ করিলাম। কিন্তু একটা গাছের উপরের দিকে কয়েকটি অত্যন্ত হাউসনাগী ডগা ছিল, সেগুলি আমি অনেক চেষ্টা করিয়াও পারিতে পারিলাম না। ডগাগুলি এতই মনোরম যে এই কয়েকটি ছাড়িয়া যাইতে মোটেই ইচ্ছে হইতেছিল না। বাসায় ফিরিয়া আকশিকোচের একটা কিছু লইয়া আসিব কিনা ভাবিতেছি, এমন সময় ঠাকুর আমাকে বলিলেন, এই ডগাগুলি নেন। গাছের দিকে চাইয়া দেখি যে সেই ডগাগুলি তো নাই। ঠাকুর তো আমার চেয়েও খাটো, কি করিয়া যে চোখের নিমেষে ডগাগুলি পারিয়া ফেলিলেন তাহা আজও বুঝিতে পারি নাই। জয় রাম, জয় গোবিন্দ।